টেক এক্সপো আইটি এর পক্ষ থেকে আমি আসিফ তাজওয়ার আমিন আছি আপনাদের সাথে আইসিটি এর পঞ্চম অধ্যায় সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। তো প্রথমে আমরা এই চ্যাপ্টার থেকে আসলে কি কি জানতে পারবো বা এই ভিডিওটি থেকে আমরা কি কি জানতে পারবো সেটি নিয়ে একটু আলোচনা করে নেই। তো প্রোগ্রাম কি এবং কিভাবে কাজ করে এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানবো। এরপর প্রোগ্রামিং ভাষা কি, বিভিন্ন স্তরের প্রোগ্রামিং ভাষা এবং তারা কিভাবে কাজ করছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত দেখব। অনুবাদক সফটওয়্যার বা কম্পাইলার, ইন্টারপ্রেটার ইত্যাদি সম্পর্কে এবং তারা কিভাবে কাজ করে, তাদের সুবিধা অসুবিধা ইত্যাদি আমরা দেখে আসব। কিভাবে আমরা প্রোগ্রাম তৈরি করতে পারবো, ডিজাইন করব ইত্যাদিও আমরা দেখব। এবং অ্যালগোরিদম ও ফ্লোচার্ট সম্পর্কে অনেকের প্রবলেম থেকে থাকে। তো অ্যালগোরিদম কিভাবে কাজ করে, কখন আমাদের অ্যালগোরিদম দরকার, ফ্লোচার্ট কিভাবে কাজ করে, কখন আমাদের ফ্লোচার্ট দরকার এবং এগুলাকে আমরা কিভাবে প্রোগ্রাম ডিজাইনে ব্যবহার করতে পারি, এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে জানবো। প্রোগ্রাম ডিজাইন মডেল সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কিছু ধারণা নিব। তারপর প্রোগ্রাম ডিজাইন মডেলটা আসলে বড় ধরনের কোনো সফটওয়্যার বা অ্যাপ তৈরির ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহৃত হয়ে থাকে। তো আপাতত তোমাদের জন্য ধারণাটাই আশা করি যথেষ্ট হবে। তো শুরুতে আসা যাক প্রোগ্রাম কি এবং এটি কিভাবে কাজ করে। সহজ ভাষায় আমরা যদি প্রোগ্রামের সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা বলতে পারি যা আমাদের নির্দেশ কম্পিউটার বা অন্য যে কোনো ডিজিটাল ডিভাইসকে বুঝতে সাহায্য করে, তাই প্রোগ্রাম। এখন বলতে পারো যে আমরা যাই করি না কেন সেটা তো মেশিন সহজেই বুঝে যায়। আসলে আমরা যদি একটা সাধারণ যোগের প্রোগ্রামও বলি যে আমরা যোগ করব, কিন্তু কম্পিউটার কিন্তু সেটা বুঝতে পারে না যে আসলে আমরা কি চাচ্ছি, আমরা যোগ করতে চাচ্ছি না গুণ করতে চাচ্ছি। প্রোগ্রামকে সেটা বোঝানোর জন্য আমাদের দরকার সেটাকে শূন্য এক এই ভাষায় কনভার্ট করা। তার কারণ একটা কম্পিউটার বা যে কোনো ডিজিটাল মেশিন আমাদের শূন্য এবং এক ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না। সো ধরো আমরা 5 এবং 7 যোগ করতে চাচ্ছি। তো আমরা 5 এবং 7 যোগ করে ইকুয়ালসে ক্লিক করলাম। এটা ক্যালকুলেটরে হতে পারে, কম্পিউটারে হতে পারে। তো এটা কম্পিউটার ডিরেক্টলি বুঝতে পারে না। সেক্ষেত্রে সেক্ষেত্রে এই মানটা একটা প্রোগ্রামের মধ্যে যায়। প্রোগ্রাম করে কি, তাকে অনুবাদ করে কম্পিউটারের ভাষায় 10 এরকম একটা ফরম্যাটে নিয়ে আসে এবং তারপর কম্পিউটারকে সেটা বোঝানোর পরে কম্পিউটার আমাদেরকে আমাদের প্রয়োজনীয় আউটপুট দিয়ে দেয়। তো এটাই হচ্ছে সাধারণত প্রোগ্রাম এবং এটা কিভাবে কাজ করে। যদিও এই প্রোগ্রামটা আমরা সহজে দেখলাম, এই প্রোগ্রাম তৈরির ক্ষেত্রে আমাদের প্রোগ্রামিং ভাষা ব্যবহার করতে হয়। তো প্রোগ্রামিং ভাষা কি, যদি আমরা সহজে বলি, যে সকল প্রতীক বা সংকেত দ্বারা প্রোগ্রাম তৈরি করা হয় তাকে প্রোগ্রামিং ভাষা বলে। তো প্রোগ্রামিং ভাষা কিছু শ্রেণীতে বিভক্ত আছে, যাদেরকে আমরা যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের ভাষা বলতে পারি। বা প্রথম প্রজন্মের ভাষাকে মেশিন ভাষাও বলা হয়ে থাকে, যেটা 1945 সাল এবং তারপর থেকে ব্যবহৃত হয়ে আসতেছে এবং এই ভাষাটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। এবং এরপরে দ্বিতীয়, তৃতীয় বা অ্যাসেম্বলি, উচ্চতর ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অতি উচ্চতর ভাষা এবং স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ভাষার ক্ষেত্রে আমাদের ভাষাটাকে প্রথমে মেশিন ভাষায় রূপান্তর করে নিয়ে তারপর কম্পিউটারকে বোঝাতে হয়, যার জন্য আমাদের অনুবাদক কাজ করে থাকে। 1945 সালের পরে মেশিন ভাষাটা ব্যবহার হয়ে আসছে। 1950 সালের পর থেকে অ্যাসেম্বলি ভাষা, 1960 সালের পর থেকে উচ্চতর ভাষাটা ব্যবহার হয়ে আসছে এবং উচ্চতর ভাষা মানুষের সাথে কম্পিউটারের যোগাযোগটাকে আরো সহজতর করে দিয়েছে। প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের ভাষাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় এবং তার পরবর্তী ভাষাগুলোকে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে থাকি। তো প্রথম প্রজন্মের ভাষা বা মেশিন ভাষাটা মূলত কি, যে প্রোগ্রামিং ভাষায় নির্দেশ বাইনারি বা হেক্সাডেসিমেল সংখ্যায় দেওয়া হয় তাকে মেশিন ভাষা বলা হয়। তো এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেক ক্ষেত্রেই দেখবা যে আমরা কথা বলতেছি অবজেক্ট প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম নিয়ে। তো অবজেক্ট প্রোগ্রাম হচ্ছে যে প্রোগ্রামটা মেশিন ভাষায় লেখা হয়
বা সরাসরি কম্পিউটারের ভাষা, সেটাকে বলা হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম, বা আমরা বাংলায় বস্তু প্রোগ্রাম বলতে পারি। এবং মেশিন ভাষা বা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য যে কোনো জেনারেশনের ল্যাঙ্গুয়েজ আমরা যদি ইউজ করি, তাহলে সেটাকে বলা হবে সোর্স প্রোগ্রাম। এবং সোর্স প্রোগ্রামকে অবশ্যই আমাদের কম্পিউটারের জন্য অবজেক্ট প্রোগ্রামে কনভার্ট করে নিতে হবে। তো এখানে মেশিন ভাষার একটা এক্সাম্পল দেখতেছি আমরা। এই ভাষাটা আমরা বাইনারিতেও দিতে পারি, হেক্সাডেসিমালেও দিতে পারি। এখানে যদি দেখো, লোকেশন দেওয়া আছে। লোকেশন বলতে এটা মেমোরির লোকেশন বলা হচ্ছে, অর্থাৎ কম্পিউটার বা যে কোনো আমাদের ডিজিটাল ডিভাইসের একটা মেমোরি থাকবে যেখানে আমরা কাজটা করব। সেই লোকেশনটা আমরা ফার্স্টে দিয়ে দেই, এবং দেওয়ার পর সেখান থেকে আমাদের কাজটা শুরু হতে থাকে। তো এখানে আমরা ইনস্ট্রাকশনটা বাইনারিতেও দিতে পারি, ইনস্ট্রাকশনটা আমরা হেক্সাডেসিমালেও দিতে পারি। তো এখানে বাইনারি একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যেটা বোঝাচ্ছে লোড ফার্স্ট অপারেন্ট ইনটু এসি। এসি বলতে এখানে অ্যাকুমুলেটর বোঝানো হচ্ছে। অ্যাকুমুলেটর বলতে সেই জায়গাটা যেখানে আমরা আমাদের এই কাজগুলা সম্পন্ন করে থাকি। তো তার পরবর্তী বাইনারি কোড দিয়ে বোঝানো হচ্ছে সেকেন্ড অপারেন্ট অ্যাড করার জন্য। অর্থাৎ আমরা যে ফার্স্টে একটা এক্সাম্পল দেখছিলাম 5+7, তো এখানে প্রথমে 5কে নিয়ে নিচ্ছে, দেন 7কে নিয়ে নিচ্ছে, দেন স্টোর দ্য সাম ইন লোকেশন 106, যেটা আমাদের এখানে কাজ করতেছে। এরপর হার্ড কম্পিউটার, অর্থাৎ এইখানে আমাদের কাজটা শেষ হচ্ছে। তো এখন আমরা এখানে বললাম যে আমাদের ফার্স্ট অপারেন্ট লোড করো। অপারেন্ট বলতে বোঝাচ্ছে আমরা যে ইনপুটটা দিচ্ছি বা যেই ভ্যালুটা নিয়ে এরা কাজ করবে। আমরা প্রথমে কোনো ইনপুট দেই নাই, তো সেই ইনপুটটা দেওয়ার জন্য অবশ্যই আমাদের একটা নাম্বার দেওয়া দরকার। তো এখানে তোমরা যদি শুরুর দিকের চ্যাপ্টারগুলো পড়ে এসে থাকো, তাহলে 83 এর ডেসিমাল কনভার্সনটা যদি করে দেখো, তাহলে 83 এর ডেসিমাল কনভার্সনটা এরকম হবে। তো এখানে 83কে নিয়ে আসতেছে, দেন 2কে নিয়ে আসতেছে, অর্থাৎ প্রথম যে অপারেন্টটা সেটা হচ্ছে আমাদের 83, এবং সেকেন্ড অপারেন্টটা হচ্ছে -2। দেন তারপর কম্পিউটারটা প্রোগ্রামটা রান করবে, এবং রান পর পর আমাদের প্রয়োজনীয় আউটপুটটা দিয়ে দিবে। তো এভাবে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজটা কাজ করে থাকে। তো মেশিন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিছু সুবিধা অসুবিধা আমরা পেয়ে থাকি। তো সুবিধাগুলো কি কি? মেমোরিতে সবচেয়ে কম জায়গা নেয়, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা যেই মেমোরি অ্যাড্রেসে আমরা রাখবো সে জায়গায় সবচেয়ে কম জায়গা নিবে। মেশিনের অভ্যন্তরীণ বিষয় ভালো করে জানা হয়, অর্থাৎ যারা মেশিন ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারে বা মেশিন ল্যাঙ্গুয়েজে কোড লিখতে পারে, তারা কম্পিউটার বা যে কোনো ডিজিটাল মেশিনের গঠন সম্পর্কে অতি পরিচিত থাকে। যে কোনো ধরনের প্রবলেম সলভ করার স্কিল তাদের থাকে। অন্য ভাষার থেকে দ্রুত কাজ করে। অন্য ভাষা বলতে এখানে বোঝানো হচ্ছে সেকেন্ড, থার্ড, ফোর্থ বা ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজের থেকে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজটা খুবই তাড়াতাড়ি কাজ করে। বর্তনী অথবা মেমোরি অ্যাড্রেসের সাথে সরাসরি সংযোগ সম্ভব, অর্থাৎ কোনো ক্ষেত্রে আমাদের মেমোরি অ্যাড্রেসের একটা লোকেশনে আমরা কাজ করতেছি, আমাদের অন্য একটা লোকেশনে দেখা যাচ্ছে প্রবলেম হচ্ছে, অর্থাৎ যেটাই প্রবলেম হচ্ছে সেটা ইউজ না করে আমরা অন্য একটা লোকেশন ইউজ করতে পারবো, যেটা সাধারণত অন্যান্য ল্যাঙ্গুয়েজ দিয়ে করা যায় না। এবং অসুবিধা কি কি? সময় এবং ধারণা উভয়ই বেশি লাগে। অর্থাৎ দুইটা বিষয় আমি একসাথে করে নিলাম, যে আমরা যদি একটা কোড লিখতে যাই মেশিন ভাষায়, সেক্ষেত্রে 010101 দিয়ে একটা কোড লেখাটা অত্যন্ত জটিল ব্যাপার, এবং সেটা লিখতে যেমন সময় বেশি লাগবে, তেমন আমাদের কম্পিউটারের বা ডিজিটাল মেশিনের গঠন সম্পর্কে ভালো করে জানা অবশ্যই লাগবে। আমরা যদি ভালো করে না জানি, সেক্ষেত্রে আমরা কোনোভাবেই মেশিন ভাষা ইউজ করতে পারবো না। তারপর এক মেশিনের ভাষা অন্য মেশিনে কাজ করে না, অর্থাৎ এখানে এক মেশিন বলতে বোঝানো হচ্ছে একটা কোম্পানির মেশিন। তার কারণ এক কোম্পানি যেভাবে একটা মেশিন তৈরি করে, অন্য একটা কোম্পানি ঠিক একইভাবে কিন্তু মেশিনগুলো তৈরি করে না। আবার যদিও করে, সেক্ষেত্রেও কানেক্টিভিটিতে কিছু হলেও পার্থক্য থাকে।
সেক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা মেশিনের জন্য যেই ল্যাঙ্গুয়েজে একটা প্রোগ্রাম লিখব, সেই প্রোগ্রামটা অন্য একটা মেশিনে গেলে কাজ করবে না। খুবই দক্ষ প্রোগ্রামার হওয়া দরকার, তার কারণ খুবই দক্ষ না হলে মেশিন ভাষা ইউজ করা যাবে না। প্রোগ্রাম ডিবাগ বা পরিবর্তন করা কষ্টকর। প্রোগ্রামে আমরা কোনো একটা লাইনে ভুল করলাম, সেটা আমাদের জন্য অবশ্যই 0 1 0 1 0 1 এর মধ্যে কোথায় আমাদের ভুলটা আছে সেটা খোঁজাটা আসলেই কষ্টকর হয়ে যায়। এবং কোথাও আমাদের যদি কোনো পরিবর্তন করা লাগে, অর্থাৎ আমরা এখানে মূল বিষয়টা হচ্ছে আমরা অন্যান্য ভাষার ক্ষেত্রে কোন লাইনে কি কাজ করতেছি সেটা আমরা মন্তব্য করে রাখতে পারি, কিন্তু আমাদের মেশিন ভাষায় মন্তব্য করে রাখা যায় না। সো আমাদের যে কোনো একটা কাজের পরিবর্তনের জন্য আমাদের প্রোগ্রামটা আবার শুরু থেকে দেখে আসতে হবে এবং সেই পরিবর্তনটা কোথায় করতে হবে সেটা খুঁজে বের করে তারপরে আমরা পরিবর্তনটি করতে পারবো। তো এরপরে আসা যাক দ্বিতীয় প্রজন্ম ভাষা, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সংকেতের সাহায্যে দেওয়া হয়। তো এর কিছু অংশ আছে, যেমন অপ কোড বা যাকে আমরা অপারেশন কোড বলে থাকি। তো অপ কোডটা মূলত আমাদের কিছু নিমোনিক বা কিছু সিম্বল দিয়ে গঠিত হয়। তো সেই সিম্বলগুলো নিয়ে আমরা কথা বলতেছি, তার আগে বাকি জিনিসগুলো একটু দেখে নিই। অপারেন্ড, লেবেল এবং মন্তব্য, অর্থাৎ আমরা কোনো লাইনে কি করতেছি সেটা আমরা কমেন্ট করে রাখতে পারবো। এটা একটা সুবিধা আছে অ্যাসেম্বলি ভাষার। লেবেল বলতে বোঝাচ্ছে যে আমরা প্রত্যেকটা কাজের এক একটা লেভেল দিয়ে রাখতে পারবো, এবং আমরা একটা কাজ করার পর যদি সেটা স্কিপ করে অন্য একটা কাজ করতে যাই, সেক্ষেত্রে সেই লেভেলটাকে যদি আমরা কল করে দেই যে ওই লেভেলে গিয়ে কাজ করো, তাহলে সে সহজেই ওই লেভেলে কাজ করতে পারবে। অপারেন্ড, যাকে আমাদের এই অপারেশন কোডটা ব্যবহার করবে, সেটাই হচ্ছে অপারেন্ড। অপারেন্ডকে অপারেশন কোড চেঞ্জ করবে, দেন তাদেরকে নিয়ে আমাদের বিভিন্ন ফাংশনের কাজ করবে এবং আমাদের প্রোগ্রামটাকে সাকসেসফুল করবে। তো অপকোড গুলো আসলে কি, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ যে নির্দেশ নেমনিক, অর্থাৎ এই ধরনের কিছু সংকেত আছে যাদেরকে এই অ্যাসেম্বলি ভাষায় ব্যবহার করা হয়ে থাকে। যেমন এলডিএ বলতে বোঝানো হচ্ছে লোড অ্যাকুমুলেটর, অর্থাৎ প্রধান মেমোরির কোনো নির্দিষ্ট অবস্থানে আমরা কোনো একটা সংখ্যা রাখতে পারি বা ওই লোকেশনে আমরা কাজটা করব, এইটা আমরা কম্পিউটারকে বুঝিয়ে দিই এই নেমোনিক দ্বারা। ঠিক একইভাবে স্টোর অ্যাকুমুলেটর, ক্লিয়ার, অ্যাড, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন ইত্যাদি কোড আমরা ইউজ করতে পারি। তো এগুলা ইউজ করেই মূলত আমাদের অ্যাসেম্বলি ভাষায় একটা প্রোগ্রাম লেখা হয়ে থাকে। তো সে ধরনের একটা প্রোগ্রামের এক্সাম্পল আমরা দেখব। যেমন এখানে একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে যেটায় বলা হয়েছিল যে আমরা কোন একটা ইনপুট নিব, নিয়ে সেটা এতে রাখবো এবং আরেকটা ইনপুট নিয়ে বিতে রাখবো এবং তাদের সমষ্টিকে আমরা সিতে রাখবো। তো এখানে আমরা যে কোনো ইনপুট যাতে দিতে পারি তার জন্য আমাদের অ্যাকুমুলেটরটা ফার্স্টে খালি করে নিলাম ক্লিয়ার কমান্ড দিয়ে। তার কারণ যাতে সেখানে যদি আগে কোনো ভ্যালু আমরা রেখে থাকি তাহলে সেগুলা যেন আর না থাকে, তার কারণ সেটা থাকলে আমাদের প্রোগ্রামে প্রবলেম হতে পারে। দেন আমরা ইনপুট কমান্ড ইউজ করলাম। ইনপুট এ, অর্থাৎ আমরা যেই সংখ্যাটা নিব সেই সংখ্যাটাকে প্রধান মেমোরির এ অবস্থানে আমরা রাখবো। ইনপুট বি বলতে বোঝাচ্ছে যে আমরা যেই সংখ্যাটাকে ইনপুট নিব সেই সংখ্যাটাকে বি এর অবস্থানে রাখবো। দেন আমরা এই অ্যাকুমুলেটরটাকে লোড করতেছি, অর্থাৎ এই অ্যাকুমুলেটর নিয়ে আমরা এখন কাজ করব। দেন আমরা যখন অ্যাড কমান্ড কোডটা লিখলাম তখন সে বুঝতে পারতেছে যে আমাদের যেই অ্যাকুমুলেটরটায় আমরা কাজ করতেছি তার সাথে বি লোকেশনে যে ভ্যালুটা আছে সেটা যোগ করতে হবে। দেন তাদের যোগফল বের করে রাখবে এবং যোগফল বের করে সেই অ্যাকুমুলেটরটাতেই রাখবে। এবং তারপর বলা হচ্ছে
স্টোর অ্যাকুমুলেটর সি, অর্থাৎ ওই অ্যাকুমুলেটরে আমাদের যে সংখ্যাটা থাকবে সেটা আমাদের সিতে রেখে দিবে। তো আমাদের যে কাজটা করতে বলা হয়েছিল সেটা আমাদের করা হয়েছে। সো তারপর আমাদের প্রোগ্রামটা থামানোর দরকার, এই কারণে এসটিপি কমান্ড দিয়ে আমাদের প্রোগ্রামটাকে থামানো হয়। তো এরপর আসা যাক উচ্চতর প্রজন্মের ভাষায়। তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রজন্মের ভাষাকে আমরা একসাথে উচ্চ স্তর বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে পারি। যে প্রোগ্রামিং ভাষায় নির্দেশ আমাদের ভাষার কাছাকাছি ভাষায় দেওয়া হয় তাকে উচ্চ স্তরের ভাষা বলা হয়। অর্থাৎ আমরা ইংরেজির কাছাকাছি একটা ভাষায় নির্দেশ দিয়ে থাকি। তো ইংরেজির কাছাকাছি ভাষা বলতে বোঝানো হচ্ছে আমরা সরাসরি বলতে পারি না অ্যাড টু নাম্বারস, তবে আমরা অ্যাড এর জন্য বলতে পারি সাম, এবং যোগ বিয়োগের জন্য প্লাস সাইন, মাইনাস সাইন ইত্যাদি ইউজ করতে পারি। তো এখানে সেই সব ভাষার কিছু এক্সাম্পল দেওয়া আছে, যে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, ওরাকল ইত্যাদি ইউজ করতে পারি। দেন ফোর্থ জেনারেশনের ল্যাঙ্গুয়েজ হিসেবে এসকিউএল, নোম্যাড, ফোকাস ইত্যাদি ইউজ করতে পারি। এবং পঞ্চম প্রজন্মের ভাষা হিসেবে আমরা বাংলা, ইংরেজি এগুলার পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বাংলা, ইংরেজি বা আমাদের যে অন্যান্য যেসব ভাষা আছে তাদের মাধ্যমে কম্পিউটারকে কাজ করতে বোঝানো হয়। সেক্ষেত্রে আমাদের তৃতীয়, চতুর্থ প্রজন্মের ভাষাকে আমরা সাধারণ কম্পাইলার বা ইন্টারপ্রেটার দিয়ে কম্পাইল আর কি অনুবাদ করতে পারলেও পঞ্চম প্রজন্মের ভাষার ক্ষেত্রে আমাদের অনুবাদ করতে অবশ্যই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অনুবাদকের দরকার হয়। এবার আসা যাক তৃতীয়, চতুর্থ, পঞ্চম বা আমাদের উচ্চ স্তরের ভাষার কিছু সুবিধা এবং অসুবিধা সম্পর্কে। সুবিধাগুলো হচ্ছে যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়, অর্থাৎ আমরা কোনো প্রোগ্রাম করে রাখলে সেটা আমরা যে কোনো কম্পিউটারে ব্যবহার করতে পারবো। সেটা কোন কোম্পানির কম্পিউটার তাতে আমাদের কোনো প্রবলেম হবে না। সেক্ষেত্রে অন্যান্য যে কোনো মেশিনের জন্য আমরা একই প্রোগ্রাম ইউজ করতে পারবো। শেখা সহজ, অর্থাৎ আমরা এই প্রোগ্রামিং ভাষাগুলা খুব সহজেই আয়ত্ত করতে পারি। প্রোগ্রাম লিখতে কম সময় লাগে। আমরা প্রথমে দেখেছিলাম যে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ লিখতে 0 1 ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা কি লিখতেছি আমাদের ভেবে চিনতে আমরা কোন সংখ্যাটা লিখতেছি সেটায় কনভার্ট করে তারপর লিখতে গেলে অবশ্যই সময়টা অনেক বেশি লাগে। কিন্তু এক্ষেত্রে আমরা শুধুমাত্র আমাদের যে ভাষায় আমরা কথা বলি সে ভাষার কাছাকাছি একটা জিনিস ব্যবহার করতে হচ্ছে। সো সাধারণ ধারণা থাকলে আমরা খুব তাড়াতাড়ি এই প্রোগ্রামগুলো লিখে ফেলতে পারি। কম্পিউটার গঠনের ধারণা না থাকলে সমস্যা হয় না। কম্পিউটার কিভাবে গঠিত হচ্ছে, কোথায় আমাদের মেমোরি আছে, কোন লোকেশনে এটা থাকে, কত থেকে শুরু হয়, এগুলো আমাদের জানার কোনো দরকার নেই। আমরা শুধুমাত্র একটা প্রোগ্রাম কিভাবে কাজ করে সেটা জানলেই আমরা এই উচ্চ স্তরের ভাষা দিয়ে কোনো প্রোগ্রাম লিখতে পারবো। এবং অসুবিধার মধ্যে কি কি আছে? অনুবাদকের প্রয়োজন হয়। তখন আমরা আমাদের ভাষায় লিখতেছি, তো আমাদের ভাষাটাকে কম্পিউটারকে বোঝানোর জন্য অবশ্যই কম্পিউটারের ভাষায় নিয়ে যেতে হবে। সো এখানে ট্রান্সলেটর দরকার আছে, যে আমাদের ভাষাকে কম্পিউটারের ভাষায় নিয়ে যাবে, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি দোভাষী। প্রোগ্রাম রান করতে বেশি সময় লাগে। স্বাভাবিকভাবেই আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলা বা মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যত তাড়াতাড়ি কাজ করতে পারবে এটা আমাদের তার থেকে ধীরে কাজ করবে। বেশি মেমোরি লাগে, অর্থাৎ আমাদের কম্পিউটারের যে মেমোরি ইউজেসটা সেটা বেশি হবে। দক্ষতা নিম্ন স্তরের ভাষার তুলনায় কম। একই কাজ মেশিন ল্যাঙ্গুয়েজেও করতে বলা হলো, উচ্চতর স্তরের ভাষাতেও করতে বলা হলো, সেক্ষেত্রে মেশিন ভাষাটা আমাদের আউটপুটটা আগে প্রদর্শন করবে। অনুবাদক সফটওয়্যার কি? অনুবাদক সফটওয়্যার হচ্ছে যা উচ্চ স্তরের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে, তাকেই আমরা অনুবাদক সফটওয়্যার বলি। বা সহজ ভাষায় আমরা এটাও বলতে পারি যা সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে কনভার্ট করতে পারে, তাকে আমাদের বলা হয় অনুবাদক সফটওয়্যার।
অনুবাদক সফটওয়্যারের মধ্যে আবার কিছু ভাগ আছে। একটাকে বলা হয় কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার। কম্পাইলারটা মূলত সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে। ইন্টারপ্রেটার লাইন বাই লাইন কম্পাইল করে এবং অ্যাসেম্বলার শুধুমাত্র অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য ইউজ হয়ে থাকে। তো এদের সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে আসি। কম্পাইলার কম্পাইলার উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করাটা এর প্রধান কাজ। আমাদের যে কোনো উচ্চ স্তরের ভাষায় লেখা কোনো প্রোগ্রাম, সেটাকে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। দেন প্রোগ্রামকে লিঙ্ক করবে, অর্থাৎ প্রোগ্রামের সাথে আমরা কি কি কাজ করতে বলতেছি সবকিছু সে একটার সাথে আরেকটা সংযুক্ত করে নিবে। সম্পূর্ণ প্রোগ্রামে আমাদের কোথায় কোথায় প্রোগ্রামটা লেখার পর ভুল আছে সেটা আমাদেরকে শো করবে। মেমোরিতে স্মৃতি অবস্থানের ব্যবস্থা করবে, অর্থাৎ আমাদের কোনো কাজ যদি আমাদের সঞ্চিত রাখার দরকার হয় যেটা আমরা পরে ইউজ করতে পারি, সেই ধরনের ব্যবস্থা কম্পাইলার গ্রহণ করতে সক্ষম। প্রয়োজনে বস্তু বা উৎস প্রোগ্রামকে প্রিন্ট করা, অর্থাৎ প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখলাম, তো সেটাকে আমরা কম্পাইল করে চাইলে লো লেভেল ল্যাঙ্গুয়েজে সেই প্রোগ্রামটা দেখতে কিরকম হবে সেটা আমরা বের করে আনতে পারি। দেন সরাসরি প্রোগ্রামটা একবার অনুবাদ করার পর প্রোগ্রাম শুরু করার কমান্ড বা নির্দেশ আমাদের কন্ট্রোলারকে দিয়ে দিবে। তো এখানে কম্পাইলারের কাজ করার একটা চিত্র দেওয়া আছে যে কম্পাইলিং দ্য প্রোগ্রাম কিভাবে কাজ করে। ইনপুট, অর্থাৎ আমাদের সোর্স প্রোগ্রামটা কম্পাইলার প্রোগ্রামের মধ্যে দিয়ে যায় এবং সেটা তাকে অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে ফেলে এবং এই কাজটা একবারই করে। এখন এটা বারবার কম্পাইল করার দরকার হয় না, যেটাকে একবার কম্পাইল করা হয় সেটাকে পরবর্তীতে আর কম্পাইল না করলেও চলে। তো এরপর এই অবজেক্ট প্রোগ্রামটা আমাদের সিপিইউ এর মধ্যে ইনিশিয়ালাইজ হয়ে যায় এবং তারপর আমরা যদি সেই প্রোগ্রামটাকে রান করি, সেক্ষেত্রে আমরা যদি ধরো যোগ করতে বললাম, সেক্ষেত্রে আমাদের কিছু ডাটা দিতে হবে যে আমাদের কতর সাথে কত যোগ করতে হবে। সেই ডাটাগুলো আমরা যদি দিয়ে দেই তাহলে সিপিইউ সেই অবজেক্ট প্রোগ্রামের দ্বারা আমাদের ডাটাটাকে অ্যানালাইজ করে আমাদের প্রয়োজনীয় আউটপুটটা দিয়ে দিবে। তো আমরা একটা প্রোগ্রামকে চাইলে একাধিকবার রান করতে পারি। সো জিনিসটা আমরা ক্যালকুলেটরের সাথে তুলনা করতে পারি। ক্যালকুলেটরের জন্য আমরা একটা প্রোগ্রাম লিখলাম, সেই প্রোগ্রামটা সিপিইউতে আমরা ইনিশিয়ালাইজ করে দিলাম, দেন আমরা তারপর যতবার ভ্যালু দেই আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক মতো কাজ করতে সক্ষম। তো তারপর আসা যাক ইন্টারপ্রেটারে। ইন্টারপ্রেটার মূলত কম্পাইলারের মতোই কাজ করে, তবে কম্পাইলার যেখানে সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে কম্পাইল করতে পারে, ইন্টারপ্রেটার শুধুমাত্র একটা লাইন কম্পাইল করতে পারে বা একটা নির্দেশ কম্পাইল করতে পারে। এরপর আসা যাক অ্যাসেম্বলারে। অ্যাসেম্বলার আর কম্পাইলার বলা যায় একই রকম কাজ করে, কিন্তু অ্যাসেম্বলার এবং কম্পাইলারের মধ্যে মূল পার্থক্য হচ্ছে অ্যাসেম্বলার কোনো উচ্চ স্তরের ভাষাকে অনুবাদ করতে সক্ষম না, শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষার জন্যই অ্যাসেম্বলার ব্যবহার করা হয়। অ্যাসেম্বলার নুমেনিক কোডকে মেশিন ভাষায় রূপান্তর করতে পারে, অ্যাসেম্বলি অ্যাড্রেসকে মেশিন অ্যাড্রেসে রূপান্তর করতে পারে, ভুল থাকলে সেটা দেখাতে পারে এবং কোনো ভুল না থাকলে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে প্রথম নির্দেশ থেকে কাজ শুরু করার আদেশ দেয়। অর্থাৎ যদি কোনো ভুল না থাকে তাহলে আমরা প্রথমে যে কাজটা করতে বলছি সে প্রথম থেকে কাজগুলা করে যাবে। এবং কম্পাইলারের, ইন্টারপ্রেটার বা অ্যাসেম্বলার, আমরা যে অনুবাদক সফটওয়্যারের কথাই বলি না কেন, তারা যে কোনো প্রোগ্রামকে শুরু থেকে রান করে। তবে ইন্টারপ্রেটারের একটা বিশেষত্ব হচ্ছে আমরা যে কোনো একটা লাইন যদি চেক করতে চাই যে আমাদের এই লাইনটা লেখা ঠিক আছে কিনা যে ওই ভাষার সাহায্যে, তাহলে ইন্টারপ্রেটার দিয়ে আমরা শুধুমাত্র ওই লাইনটা চেক করতে পারি। তো কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে আসলে পার্থক্যগুলা কি কি, এটা অনেক কমন একটা কোশ্চেন যা তোমাদের পরীক্ষায় অনেকবার আসে এবং বেশিরভাগ সময় এসে থাকে। তো কম্পাইলার এর ক্ষেত্রে সম্পূর্ণ প্রোগ্রাম আমরা একসাথে অনুবাদ করতে পারি, কিন্তু ইন্টারপ্রেটার এক লাইন করে অনুবাদ করে। অর্থাৎ প্রথমে সে একটা লাইন দেখবে এবং সেটাকে অনুবাদ করবে।
সে সেটা যদি ঠিক থাকে তাহলে সে তার পরের লাইনে যাবে। কম্পাইলার সকল ভুল একসাথে দেখায়, অর্থাৎ সে যেহেতু সম্পূর্ণ প্রোগ্রামটা একসাথে অনুবাদ করে, সে ভুল পেলেই থেমে যায় না, সে সম্পূর্ণটা কম্পাইল করতে থাকে এবং কোথায় কোথায় ভুল আছে সবগুলা শো করিয়ে দেয় যে অত লাইনে ভুল আছে, অত লাইনে ভুল আছে। কিন্তু ইন্টারপ্রেটার এক লাইন এক লাইন করে কম্পাইল করে যায় এবং যে কোনো এক লাইনে ভুল পেলে সেখানেই থেমে যায়, সে আর পরের লাইনগুলা কখনোই কম্পাইল করে না। ডিবাগিং ও টেস্টিং এ ধীর গতি সম্পন্ন কম্পাইলার, অর্থাৎ কম্পাইলারে আমরা যদি কোনো জিনিস ডিবাগ করতে চাই, যেমন একটু আগেই বললাম যে আমরা সম্পূর্ণ প্রোগ্রামটাকে আগে কম্পাইল করব, দেন কোথায় ভুল আছে সেটা আমাদের দেখাবে এবং ইন্টারপ্রেটার আমাদের কোথায় ভুল আছে সেটা ওইখানেই থেমে যাওয়াতে আমরা সহজেই পেয়ে যাব। এবং আমাদের কোনো লাইন কাজ করতেছে কিনা কম্পাইলের মাধ্যমে সেটা যদি চেক করতে চাই, তাহলে আমাদের সম্পূর্ণ প্রোগ্রাম রান করে তারপর টেস্ট করতে হবে, কিন্তু ইন্টারপ্রেটারের সাহায্যে আমরা সেই লাইনটাই টেস্ট করতে পারি, তার জন্য আমাদের সম্পূর্ণ প্রোগ্রাম রান করার কোনো প্রয়োজন নাই। এরপর আসতেছে কম্পাইলার। একবার কম্পাইল করলে আর কম্পাইল করার প্রয়োজন হয় না, কারণ সে একটা কম্পাইলড ফাইল সেভ করে রাখে। কিন্তু ইন্টারপ্রেটার এ ধরনের কিছু করতে পারে না বলে প্রতিবার কাজ করার পূর্বে আমাদের ইন্টারপ্রেটারে অনুবাদ করে নিতে হয়। কম্পাইলার অবজেক্ট বা বস্তু প্রোগ্রাম তৈরি করে, অর্থাৎ আমাদের সম্পূর্ণ প্রোগ্রামটাকে মেশিন প্রোগ্রামে কনভার্ট করে রাখে। কিন্তু ইন্টারপ্রেটার সে ধরনের কিছুই করতে পারে না, সে শুধুমাত্র একটা লাইন অনুবাদ করে এবং সেটাই রান করতে পারে। প্রোগ্রাম নির্বাহের জন্য কম্পাইলারে কম সময়ের প্রয়োজন, কিন্তু একটা প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত চালানোর জন্য ইন্টারপ্রেটার অধিক সময় নিয়ে থাকে। তো আজকের মতো এই পর্যন্তই। আমরা আশা করি এর পরের বিষয়গুলা আরেকটি ভিডিওতে কভার করার চেষ্টা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন।